করে দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের বড় সমর্থক গোষ্ঠী রয়েছে। শেখ হাসিনা কবে দেশে ফিরছেন? শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরিয়ে আনছি। তিনি এখনো নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেননি। আর এই পদত্যাগ করেননি বিধায় তিনি প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন। টিট ফর ট্যাট, যেমন ঘেউ ঘেউ তেমন আসলে মগুর দেওয়ারই সিদ্ধান্ত করা হয়েছে। এক ঢিলে 3 পাখির শিকার করে ফেলেছেন। আর এই পাখির শিকারের পর চলছে নতুন আলোচনা। দাবি করা হচ্ছে যে এই কর্ম কিভাবে করলেন। যাই হোক, আজকে সকালে আরো একটা বিজয়ের খবর, একটা পাল্টা জবাব দিয়েছে আজকে আমাদের। এই মুহূর্তে তারা কতটুকু প্রযুক্তিগত দিক থেকে সক্ষমতা অর্জন করেছে। দর্শক, আর কোনো উপায় না পেয়ে, আর কোনো রাস্তা না পেয়ে ডক্টর ইউনূস সরকার অবশেষে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এবার বিজয় আসবেই, ডক্টর ইউনূসকে কেউ ব্যর্থ করতে পারবে না। বা অনেকেই প্রশ্ন করছেন এখন যে ওনাদের যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আছেন তারেক রহমান সাহেব, উনি যে লন্ডনে আছেন, উনি টাকা কোথায় পাচ্ছেন? উনি কোনো চাকরি করছেন? অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকারুজ্জামান চালাচ্ছে এবং সেখানে সে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে তুলে ধরছে। এই 626 জন বাংলাদেশে থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে দেওয়া হয় না। সেটা প্রধান এই সাহস কোথায় পাচ্ছে? জামাতের সাথে বেহেশতে নিতে চাইলেও আল্লাহর কাছে বলবেন, ওই বেহেশতে আমি জামাতের সাথে যেতে চাই না। কথাটি বলেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব। কিন্তু সেই কাদের সিদ্দিকী সাহেবকে আল্লাহ পাক দুনিয়াতেই সাক্ষাতের ব্যবস্থা করলেন জামাতের ইফতার মাহফিলে। বেহেশত তো আরো অনেক দেরি সংবাদ। এরা এখন পুলিশ হেফাজতে যে কাজ করছে, আসিয়া ছাত্ররা আত্মনাদ করতেছে রাজু চত্বরে সকালবেলাও, আর পুলিশ হেফাজতে, মানে পুলিশের নিরাপত্তায় চলে গেছে ধর্ষণকারী। হ্যাঁ, হেফাজতে, চিন্তা করি। ধর্ষণের ঘটনা না, অন্য যে কোনো ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা রোধকল্পে আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি। আজকে সকালে এসে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এবং এটা কিছুটা পরামর্শ করতে হবে স্টেক হোল্ডারদের সাথে, তারপর ফাইনালাইজ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আবুল জাসির রিয়াদ ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর বেশি কথা বাড়াচ্ছেন, আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যেন আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। ভিডিওটি একটু লম্বা হবে, তার অনুরোধ করবো ভিডিওটি সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর বেশি কথা বাড়াচ্ছেন, আমরা ভিডিওটা একটু বিস্তারিত ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আসি। কবে দেশে ফিরছেন? শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরিয়ে আনছি। শেখ হাসিনা এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেননি। সত্য, তিনি এখনো নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেননি। আর এই পদত্যাগ করেননি বিধায় আমরা বলছি যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তিনি পদত্যাগ করেননি এবং তিনি বৈধ প্রধানমন্ত্রী এখনো, কিন্তু তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরবার কোনো সুযোগ আসলে নেই। সারা পৃথিবী, কূটনৈতিকভাবে সারা পৃথিবী যেটি চেষ্টা করছে যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, অন্যান্য দল তো স্বাভাবিকভাবেই অংশগ্রহণ করবে। এই চিন্তাটা বা এই চেষ্টাটা চলছে কূটনৈতিকভাবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরাবার কোনো চেষ্টা কোনো জায়গা থেকে চলছে না। এটি হচ্ছে বাস্তবতা, এটি রূপকথা নয়। এবং শেখ হাসিনা এই মুহূর্তে আসলে দেশে কিভাবে ফিরবেন আপনি একবার চিন্তা করুন। 5 অগাস্ট বা 5 আগস্ট পরবর্তী সময়ের মতো যে পরিস্থিতি ছিল, এখনো পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি কিন্তু তেমনটাই আছে। সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড কারা করে, এটির জন্য একটি বিশেষ গোষ্ঠী আছে। শেখ হাসিনা সুরক্ষিত গণভবনে যদি সেই 5 আগস্ট সময়কালে থাকতেন, আজকে তিনি পৃথিবীতে অনুপস্থিত থাকতেন, পৃথিবী থেকে বিদায় নিতেন। আজকে আপনি শেখ হাসিনাকে ফিরাবেন, ধরেন দেশি বিদেশি তৎপরতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আপনি কোথায় রাখবেন? তার নিরাপত্তা বিধান করতে পারবেন? নিরাপত্তা দিতে পারবেন? পারবেন না। বাংলাদেশের একটি জনগোষ্ঠী যারা শেখ হাসিনা বিরোধী, যারা আওয়ামী লীগ বিরোধী, তারা কি সহসা শেখ হাসিনাকে ফিরতে দেবে? বাংলাদেশে সেই পরিস্থিতি, সেই প্রেক্ষাপট কি তৈরি হয়েছে? হয়নি। এটি একমাত্র তৈরি হতে পারে নির্বাচনের মাধ্যমে। শেখ হাসিনা যদি নির্বাচন করতে পারেন, আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারেন এবং শেখ হাসিনা আদেও এই যে সামনে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটিতে অংশগ্রহণ করতে পারবে কিনা অন্ততপক্ষে আমার সংশয় সন্দেহ আছে। শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে, এটি আমি গ্যারান্টি দিয়ে বলছি। সেটি যে কোনো উপায়ে হোক আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে। কিন্তু আওয়ামী লীগ দলীয় প্রধানকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
আজকে আপনারা রাজনৈতিক মহলে, রাজনৈতিক মাঠে বিভেদ দেখছেন, একজন আর একজনকে দোষারোপ করছে, গালাগাল করছে, বিশেষ করে জামাত বিএনপি একজন আর একজনের পেছনে লেগে আছে। যখনই শেখ হাসিনার ফিরবার কথা আসবে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনবার কথা আসবে, তখনও কিন্তু জামাত এবং বিএনপি আলাদা থাকবে না। জামাত বিএনপি সহ বাংলাদেশের সবাই, আওয়ামী লীগের বাইরে যতগুলো রাজনৈতিক দল আছে, এমনকি আওয়ামী লীগের সাথে যে 14 দলীয় জোটগত যে ছোট ছোট প্যাট সর্বস্ব দলগুলো আছে, সুবিধা নিতে গিয়ে, নিজেদের যান বাঁচাতে গিয়ে সেই পক্ষে যোগদান করবে। যোগদান করে শেখ হাসিনাকে ফিরবার বিরুদ্ধাচরণ করবে। সেই বাস্তবতায় আপনি কিভাবে দিন তারিখ দিয়ে দিই যে শেখ হাসিনা অমুক মাসে অমুক তারিখে অমুক দিনে ফিরবে। নানাভাবে বিশ্লেষণ করে দেখলাম যে শেখ হাসিনার ফিরবার আসলে খুব সহসা ফিরবার কোনো বাস্তবতা নেই। শেখ হাসিনা যদি ফিরতে হয় তাহলে বাংলাদেশকে বিশেষ কারো দখল করতে হবে, বিশেষ কারো সেনাবাহিনী দখল করে তাহলে ফেরাতে হবে। আমি ওই ধরনের কথা বলতে চাই না, এমন পরিস্থিতি বাংলাদেশে ঘটবে না বা ঘটবার কোনো সুযোগ নেই। তো কাজেই আমি যেটি বলছিলাম যে যারা দিন তারিখ দিয়ে দিচ্ছেন যে শেখ হাসিনা ফিরছেন, শেখ হাসিনা অবশ্যই ফিরবেন। আওয়ামী লীগের বিপুল জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। 5 আগস্ট সময়ে কিংবা গত জানুয়ারিতে 24 জানুয়ারিতে যে ইলেকশনটি হয়েছিল, সেটি যদি সব দলের অংশগ্রহণে ফ্রি ফেয়ার একটা ইলেকশন হতো, আওয়ামী লীগ নির্ঘাত সেই ইলেকশনে হেরে যেত। হেরে যাবার মতো নানা কারণ ঘটিয়েছিল গত 15 বছরে। কিন্তু আজকে আওয়ামী লীগের জনপ্রিয়তা, এই যে অন্তর্বর্তী সরকারের নানা রকম ব্যর্থতা, রাজনৈতিক দলগুলোর হানাহানিতে আওয়ামী লীগের জনপ্রিয়তা আকাশ ছুঁবে। সেই জানুয়ারি মাসের সিনারি আজকে নেই। এই মুহূর্তে যদি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, আওয়ামী লীগ একটা ভূমিধস বিজয় নিয়ে ক্ষমতায় আসবে। এই অপরাধীদেরকে গ্রেফতার না করার জন্য এবং এই অপরাধীরা সেনা তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টে এবং অন্য আরেকটা জায়গায় পালিয়ে থাকার জন্য সেখানে বসে তারা অপরাধকে অর্গানাইজ করছে, যে কোনো একটা খুনকে অর্গানাইজ করছে, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তারা নিজেদেরকে আত্মনিয়োগ করছে। নির্ভয়ে তারা হাসিনা শেখের সাথে যোগাযোগ করছে, নির্ভয়ে রয়ের সাথে তাদের যোগাযোগ করছে, তারা আলাপ আলোচনা করছে, মিটিং করছে, সাংবাদিকদের ডাকছে। কেন জানেন? তাদের কোনো ভয় নাই। ভয় না, পিছনে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকারুজ্জামান চালাচ্ছে এবং সেখানে সে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে তুলে দিচ্ছে। দর্শক বিন্দু, আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছি যে ওয়াকারুজ্জামান একটা কাজ করেছে। শিরিন শারমিন আগের অবৈধ যে পার্লামেন্টারি স্পিকার ছিল তাকে তার হেফাজতে রেখেছে, একেবারে রীতিমতো রক্ষিতার মতো করে রেখেছে। কেমন রক্ষিতার মতো করে রেখেছে? শিরিন শারমিনের তার তো কোনো আকল, জ্ঞান, বোধ, শোধ, দেশপ্রেম, চরিত্র, নীতিকথা এগুলো কোনো কিছু শিরিন শারমিনের নাই। জাস্ট হাবড়া ধ্বংসী এক বুড়ি প্রস্টিটিউট। সে নিজের স্বার্থ, পরিবারের স্বার্থ, আওয়ামী লীগের স্বার্থ, সর্বাগ্রে ভারতের স্বার্থ রক্ষায় একেবারে জান পাগল পরাণ সব উজাড় করে দেওয়া এক চাকরানি শিরিন শারমিন। গলার মধ্যে ভারতীয় পতাকা লাগায় এবং ভারতের কল্যাণে করে না এমন কোনো কাজ নাই। ওই শিরিন শারমিনকে ওয়াকার তার তত্ত্বাবধানে রেখেছে। তত্ত্বাবধানে রেখে একটা জিনিস তারা মেকশিওর করেছে যে শিরিন শারমিন যদি বাংলাদেশের পরিস্থিতি এমনই একটা পজিশনে গিয়ে থাকে যে ওয়াকারুজ্জামান ভারতের নির্দেশে নিজের যান বাঁচানোর জন্য কোনো একটা কাজ সে করবে, হাসিনার মতো কি পালিয়ে যাবে? এই ধরনের কোনো কিছু হুনোস। আপনারা একা একা চিন্তা করে দেখেন, ওয়াকারুজ্জামানের চাকরি আরো 2 বছর আছে, 2 বছর বা তার একটু বেশি আছে। ওয়াকারুজ্জামান এই মুহূর্তে চিন্তা করছে তার চাকরি বাঁচানো। ওয়াকারুজ্জামান চেষ্টা করছে তার স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে কর্মরত, তাকে ওখানে সেফ রাখা, তার 2টা মেয়ে, তাদের ভবিষ্যৎ, এবং সর্বাগ্রে সে চিন্তা করছে তার অবস্থা কি মঈনের মতো হবে, তার অবস্থা কি এরশাদের মতো হবে। খুব কঠিন একটা সময়। তার ভিতরে সে রাওয়া ক্লাবে দাঁড়িয়ে আপনাদের সামনে চিল্লাইয়া আঙ্গুল জাগায়া খুশিয়া করে কথাবার্তা বলবে, কিন্তু সে একবারও বলে নাই ওই 26 জন অপরাধীদেরকে নিয়ে বলে নাই। এই 626 জন বাংলাদেশে থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে দেওয়া হয় না এবং তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করা হয় না। এবং এই 626 জন একেবারে এমন কোন জায়গায়, দর্শক বিন্দু আজকের কিছু কথা না বললেই নয়, সে কথাটা কি শুধু সেনা প্রধান না, সেনা প্রধান এই সাহস কোথায় পাচ্ছে? সেনা প্রধানের পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এখন আমার তথ্য অনুযায়ী, পুলিশের তথ্য অনুযায়ী, র্যাবের তথ্য অনুযায়ী, সিআইডির তথ্য অনুযায়ী, মিলিটারি তথ্য অনুযায়ী বঙ্গভবন তাদের জন্য স্যাক্রেড প্লেস। কিন্তু বঙ্গভবনে বেশ কিছু লোকজনের আনাগোনার জন্য ওয়াকার একটু কৌশল অবলম্বন করেছে। ওয়াকার কি করেছে? কিছু লোককে প্রায় এখানে ওখানে নেওয়া করে, যেই জায়গাটা উনি সেফ মনে করেছে ওটা হচ্ছে বঙ্গভবন। বঙ্গভবন হচ্ছে অপরাধীদের এক অভয়ারণ্য। ওখানে চুপ্পু আছে, চুপ্পুর সাথে যদি মাঝে মাঝে শারমিন শিরিনকে ওখানে পাঠায়, হাসিনার সাথে যোগাযোগটা ঠিক মতো হয়, এবং ওয়াকার জানে যে বঙ্গভবনে ওখানে একটা ইমিউনিটি আছে, ওখানে পুলিশ হেড হবে না। জামাতের সাথে বেহেস্তে নিতে চাইলেও আল্লাহর কাছে বলবেন ওই বেহেস্তে আমি জামাতের সাথে যেতে চাই না। কথাটি বলেছিলেন বঙ্গবীর
কাদের সিদ্দিকী সাহেব, কিন্তু সেই কাদের সিদ্দিকী সাহেবকে আল্লাহ পাক দুনিয়াতেই সাক্ষাতের ব্যবস্থা করলেন জামাতের ইফতার মাহফিলে। বেহেশত তো আরো অনেক দেরির সংবাদ। টাঙ্গাইলের একটি বিশেষ ইফতার মাহফিল যেটা জামাতের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে, সেই ব্যানারে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি তার উপস্থিতিকে নিয়ে ব্যঙ্গোক্তি করতে চাই না, কটূক্তি করতে চাই না। একজন রাজনীতিতে বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন হিসেবে তিনি আমাদের সকলের কাছে শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র। কিন্তু রাজনীতিতে এমন কিছু বক্তব্য থেকে যায় যেই বক্তব্যগুলো জাতি যুগ 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 ধরে, এমনকি শত বছর পরেও মানুষ মনে রাখবে। শব্দচয়নের ক্ষেত্রে তিনি যখন বলেছেন যে জামাতের সাথে আমি বেহেশতে যেতে চাই না, আল্লাহর কাছে বলবো যে আমি ওই বেহেশতে যেতে চাই না যেখানে জামাত আছে। সেই জামাতের সাথে একত্রে সে বেহেশতে যাবে না। সেই মানুষটা কি আল্লাহ পাক দুনিয়াতে দেখিয়ে দিলেন যে জামাতের সাথে তুমি বেহেশতে না, দুনিয়ায় বসেই তোমাকে ইফতার করতে হবে। পবিত্রতম একটি দিনে তুমি তাদের পাশে বসে তাদের বক্তব্য শুনতে হবে, গুণকীর্তন শুনতে হবে, আলোচনা শুনতে হবে। এই কথাগুলো এজন্য বলছি, আমাদের দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, শিক্ষার জন্য বলছি। আমি কাদের সিদ্দিকী সাহেবের এই ইফতার মাহফিলের আগমনকে স্বাগত জানাই। তিনি যদি আরো ভালো ভালো প্রোগ্রামগুলোতে যান, আমি খুশি হওয়া ছাড়া বেজার হব না। কারণ আমার ব্যক্তিগত কোনো ধর্মীয় অনুশাসন চর্চা এটা আমার পরিবার কিংবা আমার ব্যাগের ভিতরে লুকিয়ে রাখার বিষয় না। ধর্ম এমন একটা বিষয়, এই ধরনের কার্যক্রম মৃত্যুর একদিন 1 সেকেন্ড আগ মুহূর্তেও যদি কোনো ব্যক্তি অ্যাকসেপ্ট করতে চায়, ভালোভাবে পালন করতে চায়, গ্রহণ করতে চায়, ভালো নিয়তে তিনি করতে চান, তাদেরকে সহযোগিতা করাই আমাদের কাজ, আমার কাজ। আর যদি সেটা আমি না করি, নিশ্চয়ই এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। সেই দৃষ্টিকোণ থেকে জনাব কাদের সিদ্দিকী সাহেব একজন সিনিয়র সিটিজেন, তিনি রাজনীতিতে অনেক আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব। তার আলোচনা সমালোচনা যা আছে এগুলো যদি আমি বর্ণনা করতে যাই তাহলে লম্বা সময় নিয়ে কথা বললেও শেষ হবে না। এর ভিতরে একটা উল্লেখযোগ্য আলোচনা কয়েকদিন আগে ছিল যে শেখ হাসিনা তার স্ত্রীর চুল বেঁধে দেয় এবং শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে কি করেছে, সেখানে তাদের পারিবারিক যে একটা সম্পর্ক, সে বিষয়গুলো আমরা সবসময় লক্ষ্য করেছি। আমরা সবসময় লক্ষ্য করেছি তার রাজনীতির ওলট পালট বিভিন্ন মন্তব্য এবং তার রাজনীতিতে তার নিজের উত্থান এবং পতন, এগুলো আমরা দেখতে পেয়েছি। এমনকি 5ই আগস্টের পরেও তার বিভিন্ন মন্তব্য আমরা দেখেছি, শেখ পরিবার নিয়ে তার মায়াকান্না কিংবা তার বক্তব্য, সেগুলো ভিন্ন রাজনৈতিক আলোচনা। কিন্তু দেখেন, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় মৃত্যুর আগেই আল্লাহ তার শাস্তি হিসেবে কি দেখিয়ে দিলেন যে তুমি জামাতের সাথে, যে জামাতের সাথে বেহেশতে যেতে রাজি না, সেই জামাতের সাথে আমি তোমাকে ইফতার করিয়ে দিলাম। বেহেশতে যাওয়া তো অলমোস্ট হয়েই গেল আপনার। আপনি তো এখন একটা জান্নাতি পরিবেশে ইফতারের আগ মুহূর্তে জামাতের সাথেই ঐক্যবদ্ধভাবে ইফতার করলেন। এটা হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা, টার্নিং পয়েন্ট। আওয়ামী লীগ কিন্তু এই স্বৈরতন্ত্র সবসময় করতো। আওয়ামী লীগ সবসময় বিভিন্ন সময় বক্তব্য দিয়ে বলতো এদেশের মানুষ হিসেবেই জামাতকে মনে করে না, অনেক ধর্মভিত্তিক মানুষদেরকে অবজ্ঞা করতো, পাত্তা দিত না, 1% 1.5% ভোট নাই, জনগণের সমর্থন নাই। এই কথাগুলো যাদেরকে বলতো সেই ব্যক্তিদের পায়ে পাড়া দিতে গিয়েই কিন্তু আজকের পতনের ঘণ্টা বেঁধেছে শেখ হাসিনার। এবং এই শেখ হাসিনাকে আমি দেখেছি, শুনেছি, জানছি, বিভিন্ন ইতিহাসে পড়েছি যে তারা এই বাংলাদেশি যাদেরকে ফাঁসির কাস্টে লটকিয়েছিল তাদেরকেই কিন্তু পাও হাত ধরে আন্দোলন করে, সংগ্রাম করে, একত্রে তাদের সাথে নির্বাচন পর্যন্ত করেছে, যুগপৎ আন্দোলন পর্যন্ত করেছে। কিন্তু দেখেন, তারা সেই জায়গাটা সম্মান রক্ষা করতে না পেরে তারা এতটা পৈশাসিক হয়ে গিয়েছিলেন, সেই জামাতকে আবার তারা জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে, বিএনপিকে করেছে, বিভিন্ন রাজনৈতিক দলকে করেছে। এখন কিন্তু সেই রাজনৈতিক দলগুলোর পক্ষেই আওয়ামী লীগের নেতাকর্মীকে বক্তব্য দিতে শোনা যায়। যেমন কয়েকদিন আগে আমি নিজে শুনেছি হাসান মাহমুদ সাহেব, যিনি পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ অবৈধভাবে হয়েছিলেন, সাবেক তথ্যমন্ত্রী ছিলেন, হাসান মাহমুদ তারেক রহমান সম্পর্কে বাংলাদেশে প্রায় বক্তব্য দিয়ে বলতেন, তাকে চোর বলতেন, ডাকাত বলতেন, গুন্ডা বলতেন, পচা মানুষ বলতেন, রাজনীতিতে উচ্ছিষ্ট বলতেন, এই দেশের জন্য তারেক রহমান আর আসতে পারবে না, বিএনপির মানে কত গালিগালাজ তিনি করতেন। কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে তিনি এখন আবার এই তারেক রহমান সাহেব কি প্রশংসা করে বক্তব্য দিচ্ছেন। রাজনীতিতে বিএনপির মন্তব্যগুলোকে প্রশংসাজনিত ভাবে তিনি প্রকাশ করছেন এবং বলছেন যে বিএনপি এই মতামতগুলো এটা অত্যন্ত প্রশংসনীয়, এভাবে বলছেন। এবং তাদের নেতাকর্মীরা এখন বিভিন্ন জায়গায় যত বড় বড় বিপদে পড়েছে, শুনছি যে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতেও বিএনপির হাত পাও ধরায় বাঁচতে হচ্ছে। যদিও এ নিয়ে লম্বা বিতর্ক আছে, কে কাকে বাঁচাবে, কে কাকে বাঁচাবে না জামাত বিএনপির। কিন্তু আমি উদাহরণ হিসেবে বলছি যে মানুষের জীবন একদিনই শেষ হয়ে যায় না। একদিনের মন্তব্যের মধ্য দিয়ে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি সবকিছু যেমন ইচ্ছা তেমন সাজাবেন, সেটা কিন্তু হয় না। মানুষ যে কথা বলে যায়, রেখে যায়, ওই কথাগুলো আর ফেরত আপনি নিতে পারবেন না। সেটা স্মৃতির যেমন মানুষের কাছে থেকে যাবে, আবার এই টেকনোলজির যুগে সমগ্র জায়গায় থেকে যাবে। আমি এই যে আমাদের কাদের সিদ্দিকী সাহেবের মন্তব্য এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের মন্তব্য এবং বক্তব্য থেকে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের শেখার আহ্বান জানাই। শেখার কোনো বয়স নেই, শিখতে হবে, জানতে হবে। দাম্ভিকতা, অহংকার এবং কাউকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার যে প্রবণতা, এটা যে কতটা ভয়ানক সেটা আজ আমরা দেখতে পাচ্ছি। এরা এখন পুলিশ হেফাজতে, সিএমএইচে কাটতাচ্ছে আসিয়া, ছাত্ররা আত্মনাদ করতেছে রাজু দপ্তরে সকালবেলাও, আর পুলিশ হেফাজতে মানে পুলিশের নিরাপত্তায় চলে গেছে ধর্ষণকারী। হ্যাঁ, হেফাজতে, চিন্তা করেন, তাকে কেউ টাচ করতে পারবে না। কিন্তু জনগণের মন থেকে তো আগুন নিভাইতে পারবেন না। আদালত পাড়ায় যখন নিচ্ছিল তখন কি ঘটনা ঘটলো দেখেন নাই? এটাই ক্ষোভ, মানুষের ভিতরে ক্ষোভ। আসিয়াকে নিয়ে তাদের বুকের হাহাকার জানাচ্ছিল, তখন আসিয়া ক্যান্টনমেন্টে সিএমএইচ এর চিকিৎসায় কাতরাচ্ছিল, বিছানায় কাতরাচ্ছিল। আর ওই টাইমে এই যে পুলিশের হেফাজতে তারা ওই চার জানোয়ার যারা ধর্ষণ করছে, আরে
মেয়েটা তো মেয়ে হয়েই উঠে নাই এখনো, মেয়েটা এখনো নারী হয়ে উঠে নাই, কিছুই জানে না। 8-9 বছর বয়স। এখানে দেখেন অনেক রকম নাটক, এগুলো নাটক। বলে যে 4 জনের মধ্যে 3 জনই নাকি ধর্ষণ করছে, আবার বাপ ছেলেকে সহযোগিতা করছে, মা লুকাইতে চাইছে। ঘটনা ভাই বুঝছেন, ওই জানোয়ার করছে, ওই জানোয়ারকে, একটা জানোয়ারকে সেভ করার জন্য পুরো পরিবার জড়াইয়া গেছে, এটাকে গোপন করতে চাইছে। এরকম গোপন হয়ে যায় বহু ঘটনা এই বাংলাদেশে, আমরা জানি না। লাশ সরম ভাইঙ্গা যখন সামনে আসে এটাও গোপন হয়ে যাইতো, কিন্তু চিকিৎসার প্রয়োজন হয়ে গেছে। একে চিকিৎসা দেওয়া হচ্ছিল না, মাথায় পানি ঢালতেছিল। পাশের বাড়ি এক মহিলা এসে দেখা এটা নিয়ে প্রশ্ন তুলছে, তারপরে তাড়াতাড়ি চিকিৎসায় নিয়ে গেছে। ওইখানে যায় বলছে যে জিনে ধরছে। পুরান কথা ভাই, ভাওতাবাজি কথা। এটা কইলা এটাকে অন্যদিকে ডাইভার্ট করতে চাইছিল, কিন্তু ডাক্তার যখন বুঝা ফেলাইলো যে না এটা তো অন্য কেস, তার রক্তক্ষরণ হচ্ছে, তখনই ওই যে শাশুড়ি জামারটার বউ পালা গেছে। এরা এখন পুলিশ হেফাজতে, সিএমএইচে কাঁদছে আসিয়া, ছাত্ররা আত্মনাদ করতেছে রাজু চত্বরে সকালবেলাও, আর পুলিশ হেফাজতে, মানে পুলিশের নিরাপত্তায় চলে গেছে ধর্ষণকারী। হ্যাঁ, হেফাজতে। চিন্তা করেন, তাকে আর কেউ টাচ করতে পারবে না, কিন্তু জনগণের মন থেকে তো আগুন নিভাইতে পারবেন না। আদালত পাড়ায় যখন নিচ্ছিল তখন কি ঘটনা ঘটলো দেখেন নাই? এটাই ক্ষোভ, মানুষের ভিতরে ক্ষোভ। এগুলো মব বইলে আমরা চালাই দেই, ঠিকই আছে। আমরা যেহেতু সভ্য জাতি, আমরা সভ্যতার কথাবার্তা তো বলতে হবে, নাইলে তো আমরা নিজেদেরকে ইন্টেলেকচুয়াল বুঝাতে পারুম না, বুদ্ধিজীবী বুঝাতে পারুম না। কিন্তু এগুলো মানুষের ভিতরের ক্ষোভ। কারণ কি জানেন? আমরা এই দেশে দেখছি শিশু ধর্ষণকারী জামানত হইতে দেখছি। সবচেয়ে বড় কথা কি ভাই জানেন? এই যে ধরে নেন আপনি তাকে নিয়ে ফাঁসি দিবেন, কবে? এই বিচার প্রক্রিয়া চলতে থাকবে 2 বছর 4 বছর, তারপরে যায় আপনি ফাঁসি দিবেন কোথায়? কয়েকজন ম্যাজিস্ট্রেট আসবে, একজন হুজুর আসবে, উকিল থাকবে, রাত মাঝরাইতে আপনারা তাকে গা গোসল ধোয়া ফাঁসি দিলেন, আপনারা দেখবেন। কিন্তু এই দৃশ্যটা যদি দেখতে পাইতো যে ধর্ষণ হয়েছে, তার মা, তার বাবা, তার পরিবার, যে তার মেয়ের জীবন যে নষ্ট করছে, তাকে দেখতে চায়, চোখের সামনে দেখতে চায়। যদি দেখতে পাইতো, আমরা এগুলো দেখতে পাই? আমরা শুধু দেখতেছি। আমি মনে করেন আজীবনই শুনে আসতেছি ধর্ষণকারী ধরা করতেছে, কখন বিচার হইতেছে এগুলো দেখি না। 2-1 কথা শুনি ফাঁসি হয়েছে, কিন্তু ওই ফাঁসি তো গোপনে হয়, এটা হয়তো হবে প্রকাশ্যে মানুষের চোখের সামনে। তাইলে তো ওই মানুষটির বুকের কষ্ট দূর হবে, যে তার সন্তানকে দেখছে, তার চাইতে চিৎকার করতে, মা বলতে। দেখেন বোনের পাশে শুয়ে ছিল, বোনের পাশে, এখান থেকে উঠানে নিয়ে গিয়া ধর্ষণ করছে। ওইটাকে আবার তার ছেলে বাঁচাইবার জন্য জড়ায় গেছে, অথবা সেও ধর্ষণ করছে। এগুলো সব ভাই জানোয়ার। পশু হচ্ছে ভদ্র, মানুষ হচ্ছে হিংস্র। মানুষের ভিতরে বুঝছেন শয়তান বাস করে, শয়তান। আর এই ধরনের শয়তান কখন জন্ম নেয় জানেন? 1200 শয়তান মারা গেলে এদের মতো শয়তান জন্ম নেয়। যে মেয়েটি এখনো নারী হয়ে উঠতে পারে নাই, তার দিকে কিভাবে নজর দিতে পারে বলেন? এদেরকে আমরা সামনাসামনি বিচার দেখতে চাই, খুব দ্রুত বিচার দেখতে চাই। অন্তত এই বিচারটা এমন করেন না কেন, একটা নদী সৃষ্টি করেন। চলে যান সিএমএইচে, চলে যান আসিয়ার পাশে, জিজ্ঞেস করেন এখনো বাইচা আছে, তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে তোমার সাথে। হে বিচারক, আপনাকে বলছি যান না, অসুবিধা কি? ওর মুখে শুনেন, এবং তার বাড়ি যারা দেখছে তাদের মুখে শুনেন, দেন বিচারের রায় দিয়ে দেন। তাহলে মানুষের ভিতরে না একটা জিনিস বুঝতে পারবে যে না, এই দেশে বিচার আছে। আমরা অ্যারেস্ট হইতে দেখি, গ্রেপ্তার হইতে দেখি, হেফাজতে যাইতে দেখি, নিরাপত্তায় যাইতে দেখি, বিচার তো চোখে দেখি না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন ভাই, যদি বিচারের রায়টা এমন হইতো, ধরে নেন এমন হইতো যে কালকে তাকে স্টেডিয়ামে কাতাল করা হবে, তাহলে সবাই যাইতো, দেখতো, এবং ওই মাটা দেখতে পাইতো, ওই বাবাটা দেখতে পাইতো, ওই পরিবারটা দেখতে পাইতো, যাদের বুকের ধর তারা হারাইছে তারা দেখতে পাইতো। এরকম 2-1 মামলার রায় যদি আমরা দেখতে পাইতাম, হইতো ভাই কোনো ধর্ষণ সাথে, সেটা আপনাদের অন্য সবার মতো আমাদেরও মর্মাহত করেছে, এবং আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু সরকার হিসাবে আমাদের দায়িত্ব আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন অলরেডি সাথে যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতার করা হয়েছে। আমরা এই মামলাটায় তদন্ত বিচারে যাতে বিন্দু মাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কনসার্ন যত সরকারি অফিস আছে সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকব। এবং একই সাথে শুধু এই ঘটনা, শুধু এই ধর্ষণের ঘটনা না, অন্য যে কোনো ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা রোধকল্পে আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি। আজকে সকালে এসে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, এবং এটা কিছুটা পরামর্শ করতে হবে স্টেক হোল্ডারদের সাথে, তারপর ফাইনালাইজ করব। আমরা চেষ্টা করব কয়েকদিনের মধ্যে এই আইনগত পরিবর্তনটা আনার জন্য। আইনগত পরিবর্তনের বিষয়টা শুধু ব্যাখ্যা করছি আমার পক্ষ থেকে। একটা হচ্ছে, আমরা দেখতাম নারীর প্রতি সহিংসতা বা নারীর প্রতি নির্যাতন, রেপের মতো কেসে
ইনভেস্টিগেশন যে অফিসার ছিলেন, ইনভেস্টিগেশন অফিসার যখন 30 দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে না পারলে ওনাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো, আরেকজন না পারলে তাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো। এরকম ভাবে অনেকবার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তিত হতো, মামলার বিচার করতে অনেক দেরি হয়ে যেত। আমরা ইনশাআল্লাহ যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো যে তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না। এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল যেটা, সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আগে ছিল 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে, এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে توقف عن دفع مبالغ كبيرة لوسيطك، ادفع أقل، احتفظ بالمزيد، تداول بمعدل আর ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে একটা সমস্যা হতো যে আপনারা জানেন যে ডিএনএ সার্টিফিকেট লাগতো। তা আমাদের দেশে সমস্ত অঞ্চলে ডিএনএ সার্টিফিকেট নেওয়ার সিস্টেম নাই, সুবিধাটা নাই। ফলে এই ডিএনএ সার্টিফিকেট নেওয়ার জন্য শুধু যে ভিকটিম তার না, অ্যাকিউজ যে পার্সন আসামি তারও ডিএনএ একটা ফরেন্সিক রিপোর্ট লাগতো। এই ডিএনএ ফরেন্সিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল, এই জন্য ধর্ষণের মামলার বিচার অনেক দেরি হয়ে যেত। তো আমরা স্টেক হোল্ডারের সাথে আলাপ করে একটা সংশোধনী আনবো যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলে সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে। আপনারা মাগুরের ঘটনা যদি দেখেন, মাগুরার ঘটনার মতো ক্ষেত্রে এরকম আরো অনেক ঘটনা ঘটতে পারে যেখানে আসামিরা হাতে নাতে ধরা পড়ে, সেখানে আমরা ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময় ক্ষেপণ রোধ করার কল্পে এই পরিবর্তনটা আনার চিন্তা করছি। আরেকটা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্টে ডিএনএ ফরেন্সিক ল্যাবরেটরি স্থাপন করার জন্য অচিরেই ব্যবস্থা নেওয়া হবে, পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও আমরা আজকে যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের মিটিং হয়েছে সেখানে আরো কিছু পদক্ষেপের ব্যাপারে আলোচনা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু পদক্ষেপের ব্যাপারে কথা। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।